প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 24 নিয়ে এইচএসসি। দেখতে পাচ্ছ, এটার প্রথম এমসিকিউতে বলা আছে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলে। অবশ্যই এটাকে লভ্যাংশ বলা হয়, কারণ প্রত্যেকটা অংশীদারগণদের মাঝে যে অংশটা ভাগ করে দেওয়া হয় সেটাকে আমরা অবশ্যই লাভের অংশ বলব। তারপরে দুইয়ে বলা আছে নিচের কোন অনুপাতটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে এটির উত্তর হবে দায় মালিকানা। দায় মালিকানার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করতে পারি। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি খরচের পরিমাণ নির্ণয় করো। আর এখানে স্পষ্ট বলা আছে যে কাঁচামালের টাকা হচ্ছে 1,20,000 এবং প্রত্যক্ষ খরচ হচ্ছে 25 এবং মুখ্য ব্যয় হচ্ছে 2,10,000 এবং কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির 40%। এই তথ্যগুলো বলা আছে। আর এখানে আমাদের বলা হয়েছে যে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি খরচের পরিমাণ নির্ণয় করো। আলাদা আলাদাভাবে আমরা যেন বের করি যে প্রত্যক্ষ মজুরি কত এবং কারখানার উপরি খরচ কত। তাহলে এখানে বলা ছিল যে মুখ্য ব্যয় হচ্ছে 2,10,000 আর প্রত্যক্ষ খরচ হচ্ছে শুধু আমাদের 25। তাহলে আমরা যদি এই মুখ্য ব্যয় থেকে এই প্রত্যক্ষ খরচের পরিমাণটা এবং ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পারবো যে আমাদের কত আসলে এই প্রত্যক্ষ মজুরি টাকা ছিল। তাহলে 2,10,000 থেকে যদি আমরা প্রথমেই কাঁচামালের টাকাটা বাদ দিই 1,20,000, তাহলে আমাদের কত থাকছে 90। এই টাকা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে, তাহলে আমরা পাচ্ছি 90 হচ্ছে এই টাকা থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে। এখন এই 90 থেকে আমাদের প্রত্যক্ষ যে খরচটা আছে 25,000 তা বাদ দিব। তাহলে 90 থেকে যদি আমরা 25,000 বাদ দিই তাহলে আমরা অনায়াসে পেয়ে যাব 65। আর এই 65কেই বলবো আমরা প্রত্যক্ষ মজুরি। তাহলে 65 একমাত্র আছে প্রথমটিতে। পরে বলেছিল যে কারখানার উপরি খরচের পরিমাণ নির্ণয় করো। আর এখানে বলা আছে যে এরকম যে কারখানার উপরি খরচ বের করতে হলে প্রত্যক্ষ মজুরি 40% করতে হবে। তাহলে প্রত্যক্ষ মজুরিতে মাত্র 65 আমরা বেরিয়ে করলাম। আর এই 65কে যদি আমরা 40% করি তাহলে অনায়াসে আমরা 26 পেয়ে যাব। তাহলে উত্তর হচ্ছে প্রথমটি। তারপরে বলা ছিল যে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত বের করো। এখন কথা হচ্ছে মুখ্য ব্যয় পর্যন্ত আমাদের অলরেডি করা। এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরি খরচ যোগ করি অনায়াসে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে আমাদের মুখ্য ব্যয় হচ্ছে 2,10,000 আর কারখানার উপরি খরচ মাত্র বের করলাম আমরা কারখানার উপরি খরচ 26। তাহলে 2,10,000 সাথে যদি আমরা 26 যোগ করি তাহলে পেয়ে যাবে 2,36,000। এটাই আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ। তারপরে দেখতে পাচ্ছ 5-5-এ বলা আছে নিচের কোনটি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় হচ্ছে অফিস ভাড়া, বেতন, অফিস ভাড়া, বিমা খরচ, এগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। আর আগুনে বিনষ্ট পণ্য এটা হচ্ছে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি এটাও, বন্ধকি ঋণের সুদ এটাও অপরিচালন বা অন্যান্য ব্যয়। তাহলে উত্তর হচ্ছে এটি। হ্যাঁ, তারপরে 6-এ বলা আছে যে অবলম্বনযোগ্য খরচাবলী। প্রথমে লিখেছে সাধারণ খরচ, প্রারম্ভিক খরচাবলী, অবলোককের কমিশন। তাহলে আমরা বলতে পারি যে এই খরচগুলো হচ্ছে প্রাথমিক খরচাবলী এবং অবলোককের কমিশন। এগুলাকে মূলত বলা হয় অবলম্বনযোগ্য বা মৌলিক সম্পদগুলো। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3। তারপর 7-এ বলা আছে অদ্রাবিকৃত লভ্যাংশের কোম্পানির কি। অদাবিকৃত লভ্যাংশ যে অংশটা, এটাকে কোম্পানির কি নামে অভিহিত করা হয়। অবশ্যই এটি একটি দায়। অদ্রাবিকৃত লভ্যাংশ প্রতিষ্ঠানের জন্য একটি দায়। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে চলতি সম্পদের পরিমাণ কত। চলতি সম্পদের পরিমাণ কত নির্ণয় করো। আর চলতি সম্পদ নির্ণয় করতে গেলে আমার প্রথমেই দেখতে হবে যে
কোনগুলো চলতি সম্পদ আসলে? এখানে লেখা আছে ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক উদ্বৃত্ত কিন্তু সম্পদ, কিন্তু এখানে বলা আছে ক্রেডিট, তাহলে এটা অবশ্যই আমরা ধরতে পারি এটি একটি এই দায়, যেহেতু ক্রেডিট বলা আছে। তারপরে আরও একটি কথা বলা আছে যে তাদের তথ্যগুলো থেকে যে সম্পদের পরিমাণ হচ্ছে এখানে 25,000 দেনাদার, আর অগ্রিম খরচ এটাও একটা সম্পদ। তাহলে এখানে সম্পদ হচ্ছে 10,000, আর স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে টোটাল 15,000 এবং সমাপনী মজুদ পণ্য হচ্ছে 8,000। তাহলে এইগুলো প্রত্যেকটি হচ্ছে সম্পদ। আর এখানে আমাদের বলা হচ্ছে যে চলতি সম্পদের পরিমাণ। তাহলে চলতি সম্পদের মাঝে কিন্তু আমরা কোনো সময়ই স্থায়ী সম্পদকে নিতে পারবো না। তাহলে দেনাদার একটি চলতি সম্পদ, তারপরে বলতে পারি অগ্রিম খরচ একটি চলতি সম্পদ। তাহলে 25 আর এখানে হচ্ছে 10, 25 আর 10 হচ্ছে এখানে 35, আর এখানে সমাপনী মজুদ পণ্য বলা আছে 8, 35-এর সাথে আমরা 8 যোগ করি পাবো 43। এই 43 হচ্ছে আমাদের চলতি সম্পদ, আর স্থায়ী সম্পদটাকে অ্যাভয়েড করবো। এবং ব্যাংক জমা অবশ্যই চলতি সম্পদ, কিন্তু এখানে ক্রেডিট বলাতে আমরা নিতে পারছি না। তাহলে উত্তর হচ্ছে 43,000। তারপর বলা হচ্ছে যে চলতি মূলধনের পরিমাণ কত। এখন চলতি মূলধন নির্ণয় করতে হলে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। আর কিছুক্ষণ আগে আমরা চলতি সম্পদ বের করলাম 43,000, আর এখানে চলতি দায় হচ্ছে এই ক্রেডিট উদ্বৃত্তটা 15,000। তাহলে আমরা যদি 15,000 এখান থেকে বাদ দিই, এই চলতি দায় হচ্ছে 5,000, ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে 5,000। তাহলে এই 43 থেকে যদি আমরা 5,000 বাদ দিই আমরা পাবো 38। তাহলে বলতে পারি আমাদের চলতি মূলধনের পরিমাণ 38। কীভাবে বের করলাম? চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বাদ দিলাম। তারপরে 10-এ বলা আছে সুনাম কোন প্রকার সম্পদ। সুনাম হচ্ছে একটি অদৃশ্যমান সম্পদ। সুনাম হচ্ছে একটি অদৃশ্যমান সম্পদ। তারপরে 11-তে বলা আছে চলতি অনুপাতের আদর্শ মান কত। চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। আর যদি এরকম বলা হতো যে এই তড়িৎ অনুপাতে, তাহলে বলতাম 1:1। তারপরে 12-তে বলা আছে নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত হলো কোনগুলোকে তারল্য বলা হয়। তাহলে আমরা তারল্য অনুপাত বলতে পারি চলতি অনুপাতকে এবং স্ত্রীটিকে, মজুদ পুনরাবর্তনকে না। তাহলে প্রথমটি হচ্ছে উত্তর। তারপরে 13-তে বলা আছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো কোনটির সাহায্যে মুনাফা অর্জনের ক্ষমতা আমরা নির্ণয় করি। তাহলে বলতে পারি মোট মুনাফা এবং নিট মুনাফা, এগুলো হচ্ছে মুনাফা অর্জন রিলেটেড। তাহলে 13-র উত্তর হচ্ছে প্রথমটি। তারপরে 14-তে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে কোম্পানি বিলিখিত মূলধন কত টাকা। বিলিখিত মূলধন কত টাকা বলা আছে। তাহলে বিলিখিত বলতে বোঝানো হয়েছে সে কতগুলো ইস্যু করবে। টোটাল মূলধন ছিল তাদের 50,000, কিন্তু কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। তার মানে মেশিনের জন্য তার টোটাল শেয়ার গিয়েছে 10,000 এবং টাকায় রূপান্তর করলে আমরা বলতে পারি 1,20,000 টাকাতে তিনি মেশিন ক্রয় করেছে। এবং নগদ আরও 3,90,000 টাকার বিনিময়ে এত হাজার শেয়ার ইস্যু করে। তাহলে এই দিক থেকে তারা ইস্যু করেছে দেখতে পাচ্ছি আমরা 30,000, আর এই দিক থেকে ইস্যু করেছে এই যন্ত্রপাতির জন্য বা মেশিনের জন্য 10। 30 আর 10 এখানে 40। তারা কিন্তু এখানে 40,000 শেয়ার কী করলো, ইস্যু করলো। আমার কথা হলো আমাদের বলা হয়েছে যে কোম্পানির বিলকৃত মূলধনের পরিমাণ কত। মূলধন বের করতে হলে অবশ্যই আমাদের নিবন্ধিত টাকা নিতে হয়। আর এই কোম্পানির নিবন্ধন হয়েছিল 10 টাকা ধরে, অবশ্যই আমাদের এখানে 10 টাকা ধরতে হবে। তাহলে টোটাল বিক্রি করা হয়েছিল বা ইস্যু করা হয়েছিল 40,000 শেয়ার। এই 40,000-এর সাথে যদি আমরা 10 গুণ করি না, আমাদের টাকা বের হবে 4 লাখ। তাহলে 14-র উত্তর হচ্ছে 3, মানে 4 লাখ। তারপরে 15-তে বলা হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় লাভ কত টাকা। কোম্পানির মূলধন জাতীয় লাভ কত টাকা এটা বের করো। আমি যদি মূলধন জাতীয় লাভ বের করতে যাই, এখানে দেখব যে টোটাল এখানে তারা বিক্রি করেছে, দেখতে পাচ্ছি যে নগদে বিক্রি করেছে শেয়ার 3,90,000, আর এখানে হচ্ছে জমির জন্য তারা শেয়ার বিক্রি করেছে 1,20,000। 3,90,000 আর এখানে 1,20,000 হচ্ছে গিয়ে 5,10,000।
5 লক্ষ কত হচ্ছে 10। এই 5,10,000 তাদের টোটাল মানে শেয়ার বিক্রির টাকা। আর এখানে তাদের বিলিখিত মূলধন কত ছিল 4 লক্ষ। এই 5,10,000 আর 4 লক্ষ তফাৎ কত? 5,10,000 আর 4 লক্ষ তফাৎ হচ্ছে 1,10,000। তাদের এখানে লাভ হচ্ছে কত 1,10,000। তারপরে বলা আছে যে পরোক্ষ কাঁচামাল কোন ধরনের ব্যয়? পরোক্ষ কাঁচামাল হচ্ছে কারখানার উপরে ব্যয়। পরোক্ষ যে কথা কারখানা একই কথা। তারপরে 17তে বলা আছে কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়? কোম্পানির সংবিধান হচ্ছে স্মারকলিপি। এটা একটু তোমরা মুখস্থ করে নিও। স্মারকলিপি হচ্ছে কোম্পানির সংবিধান। তারপরে বলা আছে কোনটি কারখানার উপরি খরচ নয়? কারখানা রিলেটেড নয় কোনটি? কারখানা রিলেটেড নয় হচ্ছে কারখানা শ্রমিকদের মজুরি, এটি হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর এছাড়া সবগুলোই মূলত কারখানা খরচ। মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, কারখানা না। তাহলে উত্তর হচ্ছে 19-এ বলা আছে প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে। তাহলে আমাদের সমাপনী কাঁচামালের টাকাটা কত হবে বের করো, 19-এ এটা বলা আছে। তাহলে আমাদের কি করতে হবে? তারা অলরেডি কিন্তু আমাদের ব্যবহৃত কাঁচামাল দিয়ে দিয়েছে 4 লক্ষ। আর আমাদের অঙ্কের নিয়ম হচ্ছে এরকম যে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ হয় এবং সমাপনী কাঁচামাল বিক্রি করতে হয়, তাহলে এই টাকাটা পাওয়া যায়। তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয় যোগ করলাম 1 লক্ষ আর 5 লক্ষ কত হবে 6 লক্ষ। আর 6 লক্ষ না, তাহলে 6 লক্ষ থেকে আসলে কত বাদ দিলে এই টাকাটা থাকছে? তাহলে আমরা সরাসরি কাজ করি। এই 6 লক্ষ থেকে এই 6 লক্ষ থেকে আমরা এই 4,50,000 বাদ দিই। 6 লক্ষ থেকে যদি আমরা 4,50,000 বাদ দিই থাকবে 1,50,000। তাহলে আমরা বলতে পারি 19-এর উত্তর হচ্ছে 1,50,000। কারণ 6 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে এই টাকাটা পাবো। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের সমাপনী কাঁচামাল মজুদের টাকা হচ্ছে এটা। বিষয়ে বলা আছে প্রত্যক্ষ ব্যয়ের অন্তর্ভুক্ত। প্রত্যক্ষ ব্যয় অন্তর্ভুক্ত খরচ কোনগুলোকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলি? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ কাঁচামাল। আর এটা না, এটা হচ্ছে পরিচালন ব্যয়। তারপরে 21-এ বলা আছে রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্রটি কোনটি? কোন সূত্রের সাহায্যে আমরা রূপান্তর ব্যয় নির্ণয় করি? অবশ্যই প্রত্যক্ষ খরচ আর উৎপাদন ব্যয় যোগ করলি। প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রমের সাথে যদি উৎপাদন খরচ বা উৎপাদন রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা কী করতে পারি? যোগ করতে পারি। তাহলে আমাদের রূপান্তর ব্যয় বেরিয়ে যাবে। রূপান্তর ব্যয়ের আরেকটি প্রত্যক্ষ খরচের আরেকটি নাম হচ্ছে কারখানার ব্যয়। কারখানার ব্যয়। 22-এ বলা আছে বিন কার্ড কোথায় রাখা হয়? বিন কার্ড রাখা হয় গুদামের মাল রাখার স্থানে। একটু মুখস্থ করে নিও। তারপরে বলা হচ্ছে কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়? আমরা জানি এটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে। ভারযুক্ত গড় পদ্ধতিতেই মোট টাকাকে একক দ্বারা আমরা ভাগ করি। 24-এ বলা আছে ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা প্রস্তুত করে গুদামরক্ষক। গুদামরক্ষকেই এই ক্রয় অধিযাচন পত্রটা প্রস্তুত করে। 25-এ আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা আছে সাধারণত বা সাধারণ অংশীদারি একটা ব্যবসা প্রতিষ্ঠানে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 20 জন। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন হতে পারে। আর 26-এ বলা আছে নিচের কোনটি অংশীদারদের চলতি হিসাবে ডেবিট হবে? এটা হচ্ছে লাভ লোকসানের অংশ। লাভ লোকসানের অংশকেই মূলত আমাদের চলতি হিসাবে ডেবিট করি, ডেবিট দিক দিয়ে লিখি আর কি মূলত। 27-এ বলা আছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা কোন কাজগুলো করে থাকি? স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমরা অংশীদারদের মূলধন হিসাবে চলতি হিসাবে সর্বদা ব্যালেন্স ঠিক থাকে। মূলধন হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়। হ্যাঁ, অবশ্যই। মূলধন বাদে অন্য সকল লেনদেন চলতি হিসাবে লেখা হয়। একদম পারফেক্ট।
হ্যাঁ, কিন্তু আমাদের এখানে শুধু খালি বাদ যাবে এইটা, কারণ মূলধন হিসাব সর্বদা ক্রেডিট অবশ্যই, আর মূলধন ছাড়া অন্য সকল কিছু লেনদেন আমরা চলতি হিসাবে দেখাতে পারি। কিন্তু এই যে কথাটা বললো যে অংশীদারদের মূলধন ও চলতি হিসাব ব্যালেন্স সর্বদা ঠিক না, মূলধন এবং চলতি হিসাবের মধ্যে ভিন্নতা রয়েছে, তাহলে এটা বাদ। তারপরে বলা আছে উদ্দীপককে অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত হয়। কোনগুলো অংশীদারদের চলতি হিসাবে আমরা দেখাই? তাহলে অংশীদার চলতি হিসাবে দেখায় আমরা মূলধনের সুদ দেখাতে পারি এবং মুনাফার অংশ দেখাতে পারি, অতিরিক্ত মূলধন দেখাই না আমরা। তাহলে উত্তর হচ্ছে আমাদের 28-এর খ। তারপর বলা আছে কমিশন ধার্য করার পরে একটি অংশীদারি কারবার নিট মুনাফা হয় 35,000 টাকা। একজন অংশীদার কমিশন বাবদ পায় 700 টাকা। উক্ত এখানে অংশীদারদের কমিশনের হার কত ছিল? তাহলে কমিশনের হার কত ছিল এটা আমাদের বের করতে হলে অবশ্যই টেকনিক অনুযায়ী বের করতে হবে। নিট মুনাফাকে আমাদের এই 700-কে আমাদের এই 35 দ্বারা ভাগ করতে হবে এবং গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। 700 উপরে লিখবো আর এটা লিখবো নিচে এবং 100 দ্বারা গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাবো হারটা। 30-এ বলা আছে কোম্পানির ব্যবস্থাপনা কর্মকাণ্ডকে পরিচালনা করে কোন ব্যক্তিবর্গ? এটা হচ্ছে আমাদের পরিচালনা পরিষদ।